বিএনপি এবং চরমোনাই পীরের পাতা বিশাল এক রাজনৈতিক ফাঁদ, আর সেই ফাঁদ থেকে অবিশ্বাস্য এক মাস্টার স্ট্রোক দিয়ে বেরিয়ে এলো এনসিপি। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে ঘটে যাওয়া সবচেয়ে বড় রাজনৈতিক চালটি আজ আপনাদের সামনে উন্মোচন করতে যাচ্ছি। এনসিপিকে জামায়াত ইসলামীর পাশ থেকে সরিয়ে নিতে তাদের জোট ভাঙতে আপ্রাণ চেষ্টা করেছিল বিএনপি এবং চরমোনাই, কিন্তু তাদের সেই চেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে। অন্দরমহলের সবচেয়ে বড় খবর হলো এনসিপি জামায়াতের সাথেই ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু কেন বিএনপি সরকারের এত বড় প্রলোভন বিরোধী দল বানানোর এত বড় অফার পায়ে ঠেলে দিল এনসিপি? এর পেছনে লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতির আগামী 10 বছরের এক ভয়ঙ্কর সুন্দর নকশা। বিশ্লেষণ করলে দেখা যায় এনসিপি দলটির সক্ষমতা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। তাদের সাংগঠনিক ভিত কেমন, তাদের দুর্বলতা কোথায়, এসব নিয়ে রাজনৈতিক মহলে কানাঘুষা আছে। কিন্তু এসব দুর্বলতা সত্ত্বেও এনসিপির রাজনৈতিক কৌশল এবং ওভারঅল ম্যানেজমেন্ট এক কথায় বিরল এবং অসাধারণ। একটু চিন্তা করে দেখুন, একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠার মাত্র 1 বছরের মাথায় জাতীয় সংসদে 6টি আসন জিতে নিয়েছে। বর্তমানে তারা বাংলাদেশের তৃতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। সেই দলের একজন এমপি এখন সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ। এটা কোনো সাধারণ অর্জন নয়। সাধারণত সরকারের আনুকূল্য ছাড়া কিংবা সরকারের পকেটের দল বা কিংস পার্টি হওয়া ছাড়া বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে এত বড় সফলতা কোনো দল পায়নি। উদাহরণ হিসেবে যদি আমরা জামায়াত ইসলামীর দিকে তাকাই, প্রায় 100 বছরের পুরনো এই রাজনৈতিক দলটিও 2008 সালের নির্বাচনে মাত্র 2টি আসন পেয়েছিল। সেখানেও কিন্তু তারা বিএনপির সাথে জোটবদ্ধ ছিল। জোট ছাড়া 1996 সালে তারা পেয়েছিল 2-3টি সিট। সেই জায়গায় এনসিপি মাত্র 1 বছরের মধ্যে 6টি সিট পেয়েছে। এখন সবচেয়ে বড় কথা হলো, সরকারের কোনো আনুকূল্য তারা নেয়নি। এতদিন বলা হতো এনসিপি নাকি কিংস পার্টি, কিন্তু এখন পানির মতো পরিষ্কার হয়ে গেছে যে গত সরকারের কিংস পার্টি আসলে এনসিপি ছিল না, কিংস পার্টি ছিল স্বয়ং বিএনপি। আর কিংস পার্টি হিসেবেই বিএনপি এখন ক্ষমতায় বসে আছে। এই কারণেই বিগত সরকারের লোকজন যারা এখন বিএনপির মন্ত্রী, তারা এনসিপিকে নিয়ে ভয় পাচ্ছে। এনসিপি নিজেদের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে দূরদর্শী সিদ্ধান্তটি নিয়েছিল জামায়াতের সাথে জোট করে। দলের ভেতরের অনেক বামপন্থী নেতার চাপ উপেক্ষা করে তারা জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার সাহস দেখিয়েছিল। আর এই সাহসের ফলস্বরূপ আজ তারা সংসদে অত্যন্ত শক্ত একটি অবস্থানে আসতে পেরেছে। এখানে একটি কথা না বললেই নয়, বাংলাদেশের রাজনীতি এখন আবর্তিত হচ্ছে জুলাই শব্দটিকে ঘিরে। বর্তমান সংসদ হচ্ছে জুলাইয়ের সংসদ। এই সংসদে শুধু জুলাই আর জুলাই জিকির হয়। জুলাই সনদ হয়েছে, জুলাই ঘোষণাপত্র হয়েছে এবং সংবিধানেও এই জুলাইয়ের কথা যুক্ত করার কথা বলা হচ্ছে। এমনকি আওয়ামী লীগ এবং বিএনপির মতো বড় দলের রাষ্ট্রপতিরাও জুলাই জিকির করছেন। এই জুলাই বিপ্লবের মূল নায়ক কারা? এই জুলাইয়ের মূল নায়ক হচ্ছে এনসিপি। আর এই কারণেই এনসিপির নেতাদের ফেস ভ্যালু তাদের সাংগঠনিক সক্ষমতাকেও ছাড়িয়ে গেছে। এনসিপির সমন্বয়করা রাস্তায় দাঁড়িয়ে একটা কথা বললে সেটার যে ইম্প্যাক্ট তৈরি হয় তা অন্য কোনো দলের ক্ষেত্রে হয় না। এনসিপির এই বিশাল গুরুত্ব বিএনপি খুব ভালো করেই বোঝে। মজার ব্যাপার হলো, এনসিপি কিন্তু শুরুতে বিএনপির সাথে যেতে চেয়েছিল। এনসিপির রাজনীতিই ছিল যে জোটে গেলে তারা সিট পাবে, তারা সেই জোটেই যাবে। কিন্তু বিএনপিতে গেলে তাদের সিট পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না, তাই তারা জামায়াত ইসলামীর দিকে ঝুঁকে পড়ে, যেখানে সিট পাওয়ার সম্ভাবনা ছিল এবং তারা সফলও হয়েছে। এখন বিএনপি বুঝতে পারছে তাদের ভুল, তাই তারা মরিয়া হয়ে উঠেছে এনসিপিকে জামায়াতের কাছ থেকে দূরে সরাতে। কিংস পার্টি বিএনপি এখন আওয়ামী লীগের কায়দাতেই গোয়েন্দা সংস্থাগুলোকে, এমনকি ডিজিএফআইকেও ব্যবহার করছে রাজনৈতিক উদ্দেশ্যে। এনসিপিকে নানানভাবে প্রস্তাব দেওয়া হচ্ছে, বলা হচ্ছে তোমরা জামায়াতের জোট থেকে বেরিয়ে আসো, তোমাদের দল বড় করার সুযোগ আমরা দেব, সরকারিভাবে সব ধরনের সুযোগ সুবিধা তোমরা পাবে, তোমরাই হবে সত্যিকারের বিরোধী দল। অর্থাৎ সোজা কথায় সরকারি পৃষ্ঠপোষকতায় বিরোধী দল সাজার এক লোভনীয় টোপ দেয়া হচ্ছে এনসিপিকে। কিন্তু এনসিপি যদি বিএনপির এই পাতা ফাঁদে পা দিত তাহলে কি হতো? তাহলে এনসিপি একদম বোকা বনে যেত। তাদের অবস্থা হতো ভিপি নূরের দলের মতো। একটু খেয়াল করে দেখুন, ভিপি নূরের রাজনীতির কিন্তু রীতিমতো জানাজা হয়ে গেছে। ভিপি নূরকে এখন আর কেউ গোনায় ধরে না, তার দলের কোনো গ্রহণযোগ্যতা নেই, ছাত্রদের মাঝেও তার কোনো অবস্থান নেই। ভিপি নূরের রাজনীতি এখন কেবলই সরকারি চাটুকারিতা আর দালালির মধ্যে সীমাবদ্ধ। এ ধরনের তারুণ্য নির্ভর দলগুলো যখন সরকারি দলের ফাঁদে পা দেয়, তখন তাদের পরিণতি এমনই হয়। এনসিপি খুব ভালো করে জানে যে তাদের রাজনীতির আসল বিকাশ লুকিয়ে আছে বিরোধী দলে থাকার মধ্যে। তারা যদি বিএনপির কথা মতো গৃহপালিত বিরোধী দল হতে যায়, তবে সেটা হবে তাদের জন্য রাজনৈতিক আত্মহত্যা।
তাই জামায়াতের সাথে থাকাই এনসিপির জন্য সবচেয়ে নিরাপদ এবং বুদ্ধিমানের কাজ। অন্যদিকে এই খেলায় চরমোনাই পীরও কিন্তু একটা বড় ভূমিকা পালন করছে। সরকারের আনুকূল্য নিয়ে রাজনীতি করলে কি দশা হয় তার সবচেয়ে বড় প্রমাণ চরমোনাই পীর। তারা সরকারের সুবিধা নিয়ে রাজনীতি করে বলেই মানুষ তাদের সরকারের দালাল বলে। এত বড় দল হওয়ার পরও তারা কিন্তু নির্বাচনে জিততে পারে না, এমপি হতে পারে না। এই চরমোনাই পীরকেই এখন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এনসিপিকে জামায়াত থেকে ভাগিয়ে আনার। তারেক রহমান হয়তো সরাসরি চরমোনাইকে এই দায়িত্ব দিয়েছেন। যেহেতু স্থানীয় সরকার নির্বাচন সামনে, তাই চরমোনাই এনসিপিকে লোভ দেখাচ্ছে যে সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা বা অন্য কোথাও তারা এনসিপিকে সমর্থন দেবে, বিনিময়ে এনসিপি যেন জামায়াতকে ছেড়ে দেয়। চরমোনাইয়ের মাহফিলে এনসিপির নেতাদের নিয়ে গিয়ে মূল্যায়ন করে প্রলুব্ধ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এনসিপির নেতারা অত্যন্ত চালাক, তারা জানেন এসবই ভাওতাবাজি। জামায়াত ইসলামী রাজনীতির যে গভীরতা, তাদের যে সিনসিয়ারিটি এবং তাদের সাথে জোট করার যে সুবিধা, সেটা এনসিপি ভালো করেই বুঝে গেছে। জামায়াতের সাথে এনসিপির এই জোট কিন্তু পুরোপুরি আদর্শিক কোনো জোট নয়, এটি একটি নির্বাচনী ও কৌশলগত জোট। কিন্তু এই কৌশলটি এনসিপিকে বাঁচিয়ে রেখেছে। সরকারের পক্ষ থেকে যখন এনসিপিকে দল বিস্তারের প্রস্তাব দেওয়া হলো, তখন এনসিপি সরাসরি তা প্রত্যাখ্যান করেছে। এর বদলে জামায়াত ইসলামী এখন এনসিপিকে দল বিস্তারে সাহায্য করছে। সাবেক শিবির নেতাদের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে এনসিপিতে যোগ দেওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সহ এক ঝাঁক তুখোর নেতা এখন এনসিপিতে যোগ দিচ্ছেন। এতে করে এনসিপির দল বিস্তার খুব সহজেই হচ্ছে। এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থীরা, বিএনপি নেতাদের সন্তানেরা, এমনকি আওয়ামী লীগেরও তুলনামূলক পরিচ্ছন্ন নেতারাও এনসিপিতে আসার অপেক্ষায় আছেন। বিএনপি এনসিপিকে দল বিস্তারের যে লোভ দেখাচ্ছে, এনসিপি ভালোই করে জানে যে বিএনপি নিজেই তাদের সে সুযোগ দিতে পারবে না, কারণ বিএনপি নিজেরাই এখন চাপে আছে। তাই বিএনপির ফাঁদে পা না দিয়ে এনসিপি জামায়াতের ছায়াতলেই নিজেদের শক্তি বাড়াচ্ছে। জোটের ব্যাপারে এনসিপি পরিষ্কার জানিয়ে দিয়েছে, তাদের এই জোট কেবলই নির্বাচনী প্রয়োজনে, আদর্শিক কারণে নয়। আদর্শিক সক্রিয়তা বজায় রেখেই এনসিপি সরকারি আনুকূল্য পরিহার করে চলবে এবং জুলাই আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাবে। এনসিপি এই বিষয়টা খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছে যে সরকারের আনুকূল্য নিয়ে কখনো রাজনৈতিক বিকাশ হয় না। যারা সরকারি আনুকূল্য নিয়ে রাজনীতি করে তারা আসলে দরবারের রাজনীতি করে, ঠিক যেমন চরমোনাই পীর করে থাকে। এছাড়াও বিগত সরকার হাসিনার আমলে আমরা দেখেছি গৃহপালিত দল এরশাদের জাতীয় পার্টি, যে দলটি একসময় বাংলাদেশ শাসন করেছে, সেই দলটি এখন হারিয়ে গেছে বললেই চলে। আর এই দরবারে রাজনীতি করলে কোনোদিন ক্ষমতায় যাওয়াও যাবে না। এনসিপি সেটাই বুঝেছে। তাই এনসিপি এবং জামায়াতের এই জোটের ভবিষ্যৎ রূপরেখাটাও দারুণ। একটা পর্যায়ে গিয়ে এই জোট হয়তো থাকবে না, হয়তো একটা সময় বিএনপি রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে। তখন ক্ষমতায় আসবে জামায়াত ইসলামী আর প্রধান বিরোধী দল হবে এই এনসিপি। তারপর একসময় বিরোধী দল থেকে সরাসরি ক্ষমতায় বসবে এনসিপি। কিন্তু এই দীর্ঘমেয়াদী লক্ষ্যে পৌঁছাতে হলে কোনোভাবে বর্তমান সরকারি দলের অর্থাৎ বিএনপির পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। আজ এই দূরদর্শী চিন্তার কারণেই এনসিপি আজ বিএনপির সমস্ত প্রলোভন প্রত্যাখ্যান করে বাংলাদেশের রাজনীতিতে নিজেদের অবস্থান একদম কংক্রিটের মতো শক্ত করে নিয়েছে। দর্শক, বাংলাদেশের রাজনীতির এই জটিল সমীকরণগুলো আপনার কাছে কেমন লাগছে? এনসিপির এই সিদ্ধান্তকে আসলে মাস্টার স্ট্রোক, নাকি তারা কোনো ভুল করলো? রাজনীতিতে শেষ বলে কিছুই নেই, তবে আজকের হিসাব নিকাশে এনসিপি যে অনেকখানি এগিয়ে গেল তা বলাই বাহুল্য। দর্শক, এই বিষয়ে আপনার মন্তব্য দেখতে চাই কমেন্ট বক্সে। আর এরকম নিখুঁত ও সত্য রাজনৈতিক বিশ্লেষণ পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের নিত্য নতুন খবর খোঁজার প্রেরণা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের রাজনীতির খবরাখবর রাখতে চোখ রাখবেন গল্প নিউজে।